আসসালামু আলাইকুম। সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আমরা কিন্তু দীর্ঘ সময় গণিত ক্লাস আমরা করিনি আর কি। আমিও দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে আমাদের আলোচনার বিষয় ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা লাইভটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি অবশ্যই শেয়ার করবেন। এবং আপনাদেরকে একটি সুখবর দিয়ে লাইভটি শুরু করি। আসন্ন ১৯তম সার্কুলার কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হবে। এই উপলক্ষে সাদিক পাবলিকেশন কিন্তু আপনাদের জন্য অফলাইন ব্যাচ আবাসিক এবং অনাবাসিক ভিত্তিতে আপনাদের জন্য কিন্তু চালু করেছে। আপনারা চাইলে কিন্তু সাদিক পাবলিকেশনের নিয়ন্ত্রণে কম্বাইনভাবে এখানে ভালো ফ্যাসিলিটি নিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রস্তুতিকে গোছাই নিতে পারেন। এবং আপনারা চাইলে অফলাইনের ব্যাচও আমাদের ক্লাস করতে পারেন এবং অনলাইনে যারা আছেন, অনলাইনে তো আছেনই। এটা কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ। কারণ হচ্ছে আপনি বাসায় পড়তে পড়তে আপনার যখন বোরিং লাগে তখন কিন্তু আপনি আর পড়াশোনার প্রতি অতটা কনসেন্ট্রেট আসে না। এই জন্য আপনার কিন্তু যখন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যখন আপনি যুক্ত থাকবেন তখন কিন্তু আপনার পড়াশোনার লেভেলটা কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। এই জন্য সাদিক পাবলিকেশন শুধুমাত্র আপনাদের আপনাদের কথাই চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়ে আমরা দেখি আমাদের এখানে কী টাইপের প্রশ্ন আছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি নবম এবং দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, সেই অধ্যায় থেকে একটি প্রশ্ন এখানে সেট করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে পৌনঃপুনিক নিয়ে কাজ। অর্থাৎ আপনারা জানেন পৌনঃপুনিক বলতে আমরা বুঝি আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, যে দশমিকের পরে একই মান বারবার আসবে, এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ, এবং এটাকে আমরা বলি হচ্ছে পৌনঃপুনিক। অর্থাৎ এই পৌনঃপুনিক যুক্ত মানগুলোকে এখানে বলছে এই মানটাকে এই মান দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা পৌনঃপুনিকের সরাসরি যে ভাগটা রয়েছে, আমরা সরাসরি ভাগ না করে আমরা পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। পৌনঃপুনিককে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পর আমরা সেখান থেকে ভাগ করে নিব। এখানে 0.6 ডিভাইডেড বাই 0.9 পৌনঃপুনিক। আপনারা প্রত্যেকেই জানেন পৌনঃপুনিকের যে মূল বেসিক কনসেপ্টটা রয়েছে, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনাদের জাস্ট পৌনঃপুনিক সম্পর্কে জাস্ট একটি কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনারা সকল প্রশ্নে সঠিক উত্তর করতে পারবেন। এটা আপনারা মাথায় রাখবেন। আমি এখানে একটা মান লিখি 2.2340। এই যে যখন একাধিক মান আপনারা দেখতে পাবেন যে প্রথম মান এবং শেষ মানের পৌনঃপুনিক যুক্ত রয়েছে, তার মানে আপনার ভাবতে হবে এর ভেতরে যতগুলো মান রয়েছে প্রত্যেকটি মানের মধ্যেই পৌনঃপুনিক রয়েছে, এটা আপনার ভাবতে হবে। তাহলে যেমন ধরেন আমি এখানে একটা মান লিখি যে 2.54325 পৌনঃপুনিক, তার মানে প্রত্যেকটি মানই হচ্ছে পৌনঃপুনিক যুক্ত, এটা আপনার ভাবতে হবে। তাহলে এই মানটাকে যখন আপনি দশমিক ভগ্নাংশে রূপান্তর করবেন তখন এখানে আপনার প্রথমে এই পুরো মানটা এখানে আপনার লিখতে হবে 340, তারপর এখানে মাইনাস। তাহলে দশমিকের আগের পৌনঃপুনিকের আগে যে মানটা রয়েছে ওই মানটা এখানে বিয়োগ করতে হবে, অর্থাৎ 22। তাহলে এবং যে কয়টি পৌনঃপুনিক রয়েছে সে কয়টি 9, এবং পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যে কয়টি যে কয়টি সংখ্যা যে কয়টি ঘর থাকবে ওই কয়টি এখানে আমরা শূন্য বসাবো। যেহেতু এখানে একটি ঘর রয়েছে সুতরাং আমরা একটি শূন্য বসাবো। এই মানটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই ওয়েতে কিন্তু আপনি এখানকার সকল অঙ্ক সমাধান করতে পারবেন। যেমন এখানে আমরা এইভাবে সমাধান করব। এই যে 6, যেহেতু এখানে কোনো মান বিয়োগ করার কোনো প্রয়োজন নেই, আমরা লিখলাম না। এখানে একটা 9, এর সামনে কোনো ফাঁকা ঘর নেই, এই জন্য কোনো শূন্য দেওয়ারও কোনো প্রয়োজন নেই। সেমভাবে এখানে 9, এখানে আমাদের ঘরে একটা 9, এখানে কোনো শূন্য হবে না, কোনো বিয়োগও হবে না। ওকে, তাহলে 6/9, এখানে ভাগটাকে যখন আমরা গুণ করব আমার যে মানটা উল্টিয়ে যাবে, অর্থাৎ এখান থেকে গুণ করে দিলে আমরা কিন্তু আবার 6/9 পাচ্ছি। আর আমরা এখান থেকে 6/9 খেয়াল করুন, এই যে 6/9 এটা সমান আমরা কি লিখি যে 0.6 পৌনঃপুনিক। তাহলে এই যে প্রক্রিয়াটা, আপনি যদি এই প্রক্রিয়ার বেসিক কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকে আপনি কিন্তু এখান থেকে পৌনঃপুনিকতে যে কোনো অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ আপনি সবগুলো কিন্তু আপনি এখান থেকে সমাধান করতে পারবেন।
এই জন্য অবশ্যই আপনাকে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখি। পরবর্তী প্রশ্ন দেখেন এখানে আমাদের কি লেখা আছে। পরবর্তী প্রশ্ন যেটা লেখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকার 10% হার 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা। আপনারা প্রত্যেকেই এই প্রশ্ন জানেন, ক্লাস 8-এর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যা এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় পেয়ে থাকি, অর্থাৎ মুনাফা থেকে, লাভ ক্ষতির অঙ্ক থেকে এই টাইপের প্রশ্ন আমরা পেয়ে থাকি। শুধু বিশেষ পরীক্ষা না, শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষার জন্য কিন্তু আমরা এই প্রশ্নগুলো পেয়ে থাকি। এই প্রশ্ন যখন আপনি করবেন, আপনারা যখন করবেন ভাষার সাহায্য করতে, ভাষা লিখে লিখে বড় বড় করে করতে পারেন এবং সংক্ষেপও করতে পারেন। এটার জন্য আপনার যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে আপনার দক্ষতা, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে আপনার যত স্বল্প সময়ে আপনি সমাধান করতে পারবেন তত স্বল্প সময়ে একটি অঙ্কের সঠিক উত্তরটা আপনি করতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, মানে বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে দেখেন লেখা আছে 100 টাকার 10% হার 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আপনার এখানে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি যে মুনাফা রয়েছে, চক্রবৃদ্ধি মুনাফা P × 1 + r⁴n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখান থেকে কিন্তু আপনার মানটা নির্ণয় করতে হবে। আপনি যত সহজে মানটা নির্ণয় করতে পারবেন, আপনি তত সহজে কিন্তু আপনি অঙ্কের সঠিক সমাধান করতে পারবেন। এবং সরল মুনাফা PRN, অর্থাৎ এখান থেকে আমরা একটা মান নির্ণয় করব এবং এখান থেকে একটা মান নির্ণয় করব। নির্ণয় করে যখন আমরা দুটো মান বিয়োগ করব তখন আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় হয়ে যাবে। অর্থাৎ আপনাকে অবশ্যই এই দুটো মান নির্ণয় করতে হবে এবং এই দুটো মান বিয়োগ করলেই আপনি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে পারবেন। পরবর্তী প্রশ্ন খুব ইজি একটি প্রশ্ন। এই প্রশ্নটা আপনারা অসংখ্যবার পেয়েছেন যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হইতে পারে, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও হইতে পারে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ, হয় দৈর্ঘ্য বাড়বে প্রস্থ কমবে, অথবা প্রস্থ বাড়বে দৈর্ঘ্য কমবে, এই টাইপের কোনো কিছু হইতে পারে। যেহেতু এটা বর্গের ক্ষেত্রে প্রত্যেকটি বাহুই সমান, সুতরাং এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বলে কোনো কথা না, এখানে প্রত্যেকটি বাহুই সমান। আমরা শুধু মনে রাখবো যখন এই টাইপের প্রশ্ন আসবে তখন আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, m + n mn/100, এখানে এটা শতকরা বসিয়ে দেব। তাহলে এখানে m এর মানটা হচ্ছে, যদি আয়তক্ষেত্র থাকে তাহলে আবার দৈর্ঘ্য, এবং n এর মানটা হচ্ছে প্রস্থ। যেহেতু এখানে বর্গ সুতরাং প্রত্যেকটা বাহুই সমান, তাহলে দৈর্ঘ্য যা প্রস্থও তাই, অর্থাৎ দুটাই হচ্ছে আমাদের এখানে m এবং n এর মান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে এখানে হবে পজিটিভ, আর যদি হ্রাস পায় তাহলে হবে এখানে নেগেটিভ। এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটার মান হচ্ছে 10, এটার মানও হচ্ছে 10, এখানে এটা 10 × 10 এখানে 100। এখান থেকে আমরা মানটা নির্ণয় করব। এখানে 20 প্লাস কত 1, এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি 21, এতে 21%। অর্থাৎ আপনি যখন এই টাইপের প্রশ্ন পাবেন, এই টাইপের প্রশ্ন সমাধান করতে কিন্তু আপনার সর্বোচ্চ 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তাহলে কিছু অঙ্ক সমাধান করতে খুব স্বল্প সময়ের প্রয়োজন হয়, এবং এই স্বল্প সময়গুলো একটা ম্যাজিক্যাল টাইমগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, পরবর্তীতে এই টাইপের প্রশ্ন যদি কখনো আসতো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে বা প্রস্থ 10% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত % বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, যদি এরকম টাইপের কোন প্রশ্ন আসতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে দৈর্ঘ্য যদি বৃদ্ধি বলতো তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে প্লাস, যদি প্রস্থ হ্রাস বলতো তাহলে মাইনাস। সেই ক্ষেত্রে আপনাকে এই যে m + n, এখানে mn/100। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 10, এখানে -10, এখানে হচ্ছে 10 - 10/100। এই যে এখন এখান থেকে আমরা এই দুটো কেটে দিব, তাহলে এখানে -100/100
অর্থাৎ এখান থেকে লিখব -1%। যদি এখানে নেগেটিভ আসে তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে, যদি পজিটিভ আসে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নবম দশম শ্রেণীর বীজগণিত ও রাশিমালা। বীজগণিত ও রাশিমালা থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছরে আছে, দেখতে পাচ্ছেন এটা 47তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। তাহলে শুধুমাত্র বিশেষ পরীক্ষায় না, শিক্ষক নিবন্ধন থেকে সকল পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং বীজগণিত ও রাশিমালা থেকে কিন্তু সবসময় একটি প্রশ্ন থাকে এবং বিগত বছরেও এসেছে, বর্তমানেও আসবে, আবার ভবিষ্যতেও আসবে এখান থেকে প্রশ্নটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি একটু আপনাদের ক্লিয়ার করি। এখানে x এর মানটা রয়েছে, x এর মান রয়েছে বর্গমূল 5 প্লাস বর্গমূল 3। আপনাদের আবারও বলে রাখি, যখন x এর মান বর্গমূল যুক্ত থাকবে তখন আপনারা সর্বদাই 1/x এর মানটা নির্ণয় করে নেবেন। এবং 1/x এর মানটা আপনারা জানেন, আপনারা সবাই শিখে এসেছেন যে যখন এরকম বর্গমূলযুক্ত মান থাকে 1/x এর মানটা হবে কি বর্গমূল, শুধুমাত্র নেগেটিভ চিহ্ন বসিয়ে দিবেন, এটা আপনারা করেন সর্বদাই। কিন্তু এখানে একটু ভাবতে হবে, যদি বর্গমূলযুক্ত যে দুটো মান রয়েছে এই দুটো মানের বর্গের অন্তর যদি 1 হয় তাহলে হরে কোনো কিছু বসানোর প্রয়োজন নেই। কিন্তু যদি 1 ব্যতীত অন্য কোনো কিছু হয় তাহলে সেই মানটা মাস্ট বি হরে বসায় দিতে হবে। তাহলে এই দুটো মানকে যখন আমরা বর্গ করে বিয়োগ করি, এই যে বর্গ করে বিয়োগ করি, তখন এখানে আমরা মানটা পাই হচ্ছে 2। এই জন্য 2টাকে আমাদের অবশ্যই হরে বসায় দিতে হবে। তাহলে এই হরের 2টাকে আমরা কি করব, এই 2টাকে আমরা এখানে লবে পাঠাই দেব, এটাকে বলা হয় একান্তর করে দিলাম, এটা এই যে একান্তর করে। এখন আমরা এই দুটো মান x এবং এই মানটা যোগ করে দিই, তাহলে এখানে হবে x প্লাস 2/x, এই মাইনাসের মান দুটো বাদ, তাহলে এখানে একই মান 2 বার যোগ করলে হবে 2 বর্গমূল 5। ব্যাস, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন পদার্থ রাশি x³ 8/x³, আমরা এখান থেকে সমাধান করি। এই যে a³ 2/x এখানে হোল কিউব, তাহলে এখান থেকে লিখব যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। অর্থাৎ আপনি যদি এই সূত্রটি জানেন তাহলে এই প্রশ্নের সমাধানটা খুব সহজেই করতে পারবেন। এখানে 2 বর্গমূল 5 হোল কিউব মাইনাস 3, এটা কেটে দেব 2, এটা বর্গমূল 2 বর্গমূল 5। এখন এখানে আমরা জানতে হবে যে এই কিউবটা 2 এর মাথার উপরও রয়েছে, বর্গমূল 5 এর মাথার উপর রয়েছে, তাই 2 এর মাথার উপর একটা কিউব দিলাম, বর্গমূল 5 এর মাথার উপর একটা কিউব দিলাম। এখানে 6 6 দেখুন 12। এখান থেকে 8, আপনারা জানেন বর্গমূল 5 সমান লেখা যাবে 5 বর্গমূল 5, আমি বিস্তারিত বলে দিচ্ছি। 12 এই যে, তাহলে এখান থেকে 5 8 40 বর্গমূল 5 12 বর্গমূল 5, তাহলে এখানে হবে 28 বর্গমূল 5। এই যে কত ইজি একটি মান, মানে আপনার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আপনি এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তাহলে এখান থেকে আপনাদের যে বেসিকটা প্রয়োজন আছে সেই বেসিকটা আমি আবারও আপনাদের একটু ক্লিয়ার করি। যে আমি যেটা বলছিলাম যে বর্গমূল 5কে আমরা যখন কিউব করি, আমি আবারও বলি যে বর্গমূল a হোল কিউব যদি কখনো দেখতে পান তাহলে এই মানটাকে আমরা এভাবে 2টা এবং একটা সিঙ্গেল করব। এখানে 2টা এবং একটা 3টা দিয়ে দিব, স্কোয়ার এবং বর্গমূল কেটে গেলে এখানে হবে a একটা বর্গমূল a। অর্থাৎ এই বেসিক থেকে আমরা কিন্তু লিখি যে বর্গমূল 5 বা বর্গমূল 3 যাই থাক না কেন, এখানে সরাসরি আমরা এই মানটা লিখে ফেলি। তাহলে কিছু অঙ্ক করার জন্য আমাদের যে কিছু মানে ছোটোখাটো টিপস রয়েছে এগুলো কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। এই জিনিসগুলো মনে রাখতে পারলে আমরা কিন্তু অঙ্কগুলো সহজে সংক্ষিপ্তভাবে কিন্তু সমাধান করতে পারবো। আমরা দেখি পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখতে পাচ্ছি আর ধারা থেকে একটা অঙ্ক এসেছে যে আপনাদের অবশ্যই আপনারা নবম দশম শ্রেণীর যে ধারাটা রয়েছে এবং ক্লাস 8-এর একটা প্যাটার্ন রয়েছে, এগুলো আপনারা শিখে রাখবেন। নবম দশম শ্রেণীতে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা রয়েছে। ইদানিং দেখতে পাচ্ছি আমরা যে হায়ার ম্যাথের অসীম ধারা থেকে কিছু প্রশ্ন সেট আপ হচ্ছে, এই জন্য আমাদের ধারার বিষয়ে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। এখানে একটা প্রশ্ন সেট করা রয়েছে, বলছে সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি বসবে। তাই সিরিজের ফাঁকা জায়গায় আমাদের সংখ্যাটা বসাইতে বলছে। তাহলে এখান থেকে আমরা একটু সহজে করার চেষ্টা করি। 2 4 3
এখানে হচ্ছে 8 1, এখানে ফাঁকা জায়গা, এখানে 9, এখানে 3, এখানে 1। ওকে, আমরা যদি ডান পাশ থেকে কাজ শুরু করি, দেখি এখানে 3 এর মাথার উপর একটা 0 দিলাম, 3 মাথার উপর একটা 1 দিলাম, 3 মাথার উপর 2 দিলাম, ফাঁকা জায়গা, 3 মাথার উপর 4 দিলাম, 3 মাথার উপর 5 দিলাম। খেয়াল করুন, 3 টু দি পাওয়ার 5 সমান লেখা যাবে 243, 3 টু দি পাওয়ার 4 সমান লেখা যাবে 81, এখানে স্কোয়ার 9, এখানে 3 টু দি পাওয়ার 1 3, এখানে 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল কত 1। তাহলে সবগুলোর বেজ হচ্ছে 3, পাওয়ারগুলো মানে 0 থেকে শুরু করছে, 0 1 2 3 4 5। তাহলে 3 পাওয়ার 3 পড়লে এখানে হবে কত 27। তাহলে এই টাইপের যখন আপনি এই টাইপের কিছু সংক্ষিপ্ত ওয়েগুলো জানবেন, তখন কিন্তু আপনার সেই অঙ্কের কিন্তু আর বিস্তারিত কিন্তু মানে করার কোনো প্রয়োজন হবে না, আপনি সংক্ষিপ্তভাবেই করতে পারবেন। এগুলো মাথায় রাখতে হবে। দেখেন এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, এখানে বলছে একটা অসমতা দেয়া রয়েছে এবং অসমতাটির সমাধান সেট নির্ণয় করতে বলছে, এবং এখানে একটা অপশন দেয়া রয়েছে, সেই অপশনের মধ্যে বলা রয়েছে যে x belongs to n, অর্থাৎ x belongs to n, এই nটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কি, যে 1 2 3 4, এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে আপনার এই টাইপের যখন প্রশ্ন থাকবে, আপনাদেরকে অসমতার কিছু মানে ছোট ছোট টপিকগুলো জানতে হবে। অসমতা থেকে ইদানিং প্রত্যেকটা চাকরি পরীক্ষার প্রশ্ন আছে, অর্থাৎ যেখানে এমসিকিউ পরীক্ষা হচ্ছে সেখানে একটি হইলেও অসমতা থেকে প্রশ্ন আছে। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন, মানে আপনার 20 গ্রেড থেকে শুরু করে 9 গ্রেড পর্যন্ত যে কোনো চাকরি পরীক্ষায় যেগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন হচ্ছে, আপনি দেখবেন যে অসমতা থেকে একটি প্রশ্ন 100% দিচ্ছে। এই জন্য আপনাকে অসমতাকে অবশ্যই মানে নিজের আয়ত্তে রাখতে হবে। এটা নিজের আয়ত্তে রাখা কোনো মানে কঠিন বিষয় না। আপনাকে যখন এই টাইপের অসমতা দেয়া থাকবে, এই টাইপের, এবং সমাধান করতে বলবে, তখন জাস্ট আপনাকে এইরকম একটা ফর্মুলা জানতে হবে। এই যে তখন এখান থেকে আপনাকে এই মানটাকে আমরা এভাবে লিখতে পারি, -a থেকে x এর মান বড় +a থেকে x এর মান ছোট। অর্থাৎ আপনি এই লাইন থেকে এই লাইনটা যে লিখতে পারেন, শুধু জাস্ট এতটুকু মনে রাখবেন। তাহলে এখান থেকে কি লেখা যায়, -2, x এর পজিশনে আছে x - 5 +2। এখন আমাদের x কে ফাঁকা করতে হবে, অর্থাৎ x এর মানটা নির্ণয় করতে হবে। -2 +5, এখান থেকে এটা +5, এই যে a 5 এবং 5 কেটে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 3x7। এই যে তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 3 থেকে x এর মানটা বড় এবং 7 থেকে x এর মানটা ছোট। 3 থেকে x এর মানটা বড় এবং 7 থেকে x এর মানটা ছোট। তাহলে এখানে ন্যাচারাল নাম্বার বলছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো বলছে। তা 3 থেকে বড় মান কত, 4 5 6। এই যে এই মানটা আমরা নির্ণয় করব, 4 5 6, 4 5 6। তাহলে 4 5 6 কোথায় রয়েছে, এই যে 4 5 6, 4 5 6, এটা আমাদের নির্ণয় করতে হবে। এই মানটা আমাদের নির্ণয় করতে বলছে, এই মানটা আমরা নির্ণয় করব। তাহলে এই টাইপের যখন প্রশ্ন থাকবে, এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু আপনাকে সমাধান করার জন্য খুব বেশি জটিলতা তৈরি হবে না। আপনি যদি এই ফর্মুলাটা জানেন, তাহলে কিন্তু এই টাইপের সকল প্রশ্নের কিন্তু আপনি সমাধান করতে পারবেন। এটা আপনারা মাথায় রাখবেন। আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন দেখি, লগারিদম থেকে। এই প্রশ্নটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অসংখ্যবার এসেছে। যে লগারিদমের যে বেসিক কনসেপ্টটা, আমরা সেই বেসিক কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই প্রশ্ন করব। যে লগারিদমের যে ডেফিনেশনটা হচ্ছে log a⁴x = c। অর্থাৎ এখান থেকে আমরা বলতেই পারি যে এ ভিত্তিক লগের যে মানটা, এটাকে যখন আমরা সূচকে কনভার্ট করব, তখন আমরা লিখব a⁴c = x। অর্থাৎ এই x এর মানটাকে আমরা এই পজিশনে পাঠিয়ে দেব
এবং সিটা আমাদের এক্সের পজিশনে আসবে। এখান থেকে লগটা ভিনেশ হয়ে যাবে, এটা লগারিদমের ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশনটা কি বোঝাচ্ছে, অর্থাৎ মানে যে কোনো ভিত্তিযুক্ত লগের যে মানটা, সেই মানটাকে আমরা কি সূচকীয় আকারে রূপান্তর করব। তাহলে এখানে যে মানটা রয়েছে এই মানটাকে আমরা সূচকীয় আকারে রূপান্তর করব। তাহলে এক্স টু দি পাওয়ার কী হবে, 4 ইকুয়াল টু 324। জাস্ট এটা আপনার এই পরবর্তী লাইনটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন, খুব ইজি একটি বিষয়। এখন আপনাকে জানতে হবে যে উভয় পার্শ্বে যদি বেসদ্বয় সমান হয়, উভয় পার্শ্বে যদি বেসদ্বয় সমান হয় তাহলে আপনার মানটাই হচ্ছে আপনার সঠিক উত্তর। আবার যদি উভয় পার্শ্বে পাওয়ারটা সমান হয় তাহলে বেজের যে মানটা রয়েছে এই বেসটাই হচ্ছে সঠিক উত্তর। এই দুটো জিনিস সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা রাখতে হবে। তাহলে এই দুটো জিনিস সম্পর্কে যদি আপনি পরিপূর্ণ ধারণা রাখেন তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটা সঠিক সমাধান করতে পারবেন। যেহেতু এখানে বেসগুলো এক হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে রয়েছে এক্স, এখানে রয়েছে 3 2 4, সুতরাং বেস এক হওয়ার কোনো সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে কি এক হবে, অবশ্যই পাওয়ারকে এক করতে হবে। তাহলে এখানে 4টা অপশন রয়েছে, এখানে একটি অপশন আছে যার পাওয়ার 4 করলে মানটা হবে 3 2 4। তাহলে এটাকে আপনি অপশন টেস্টের সাহায্যও করতে পারেন। আবার যদি মনে করেন না আমি অপশন টেস্ট করব না, তাহলে আপনাকে অবশ্যই এই 3 2 4 এর উৎপাদক করতে হবে। এই যে এই যে এই যে তাহলে 2 আছে 2 বার, 3 আছে 4 বার। 2 যেহেতু 2 বার রয়েছে তাহলে এখানে একটা বর্গমূল 2 দিয়ে তার মাথার উপরে একটা 4 বসিয়ে দিই, তাহলে কিন্তু সেমএস, অর্থাৎ বর্গমূল 2 টু দি পাওয়ার 4, বর্গমূল অর্থ হচ্ছে হাফ, হাফ দ্বারা 4কে যখন গুণ করব তখন উত্তর হবে 2, তাহলে 3 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা কিন্তু সরাসরি লিখতেই পারি 3 বর্গমূল 2 টু দি পাওয়ার কত 4। উভয় পাশে 4 বাদ দিলে আমরা এক্স এর মান পাবো হচ্ছে 3 বর্গমূল 2। এই আমাদের সঠিক উত্তর হচ্ছে 3 বর্গমূল 2। তার এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াগুলো কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন। জাস্ট শুধু একটু বেসিক কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার করতে হবে। বেসিক কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনারা স্বল্প সময়ের মধ্যে এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। আমি আজকের লাস্ট প্রশ্ন, আজকের আলোচনার আমাদের সর্বশেষ প্রশ্ন নিয়ে একটু কাজ করি। আমাদের গুণোত্তর ধারা, আমরা ইতিমধ্যেই ধারা থেকে একটি প্রশ্ন করেছি, আমরা আরও একটি প্রশ্ন ধারা থেকে সমাধান করতে যাচ্ছি। এটি একটি গুণোত্তর ধারা, বলছি এটি গুণোত্তর ধারার প্রথম পদ এবং দ্বিতীয় পদের মানটা দেয়া রয়েছে। আমাদের বলছে ধারাটির দশম পদের মান নির্ণয় করো। আপনারা জানেন এটি গুণোত্তর ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশিত হয় এবং সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করি আর দ্বারা প্রকাশিত করি, এবং গুণোত্তর ধারার আমরা এনতম পদের যে মানটা, সেই এনতম পদের মানটাকেও আমরা কিন্তু প্রকাশ করি হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। দ্বিতীয় পদ যখন বলবে তখন এখানে 2-1, অর্থাৎ এখানে এ আর। তাহলে প্রথম পদ হচ্ছে এ, তার মানটা 27, দ্বিতীয় পদটা হচ্ছে এ আর, তার মানটা হচ্ছে 9। যেহেতু এ এর মানটা 27 এখানে দেয়া রয়েছে, সুতরাং এখান থেকে আমরা কিন্তু তার মানটা সঠিকভাবে নির্ণয় করতেই পারি। সো ইজি। তারপর এখানে আমাদের বলছে দশম পদ নির্ণয় করো। এ আর টু দি পাওয়ার 10-1, এর মানটা হচ্ছে 27, আর এর মানটা 1/3, তার পাওয়ার হচ্ছে 9। খুব ইজি একটি বিষয়। এখন এখান থেকে আমাদের এই মানটা সমাধান করতে হবে। এই যে এখান থেকে আমরা যদি সমাধান করি একটু, 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 9, এখান থেকে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে উপরে 1 3 টু দি পাওয়ার 6। তাহলে 3 টু দি পাওয়ার 6 যখন আমরা করব তখন তার মানটা পাবো হচ্ছে, এই যে সঠিক উত্তর হবে 1 ডিভাইডেড বাই 7 টু 9, 1 ডিভাইডেড বাই 7 টু 9। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দীর্ঘদিন পর আমরা একটি অঙ্ক ক্লাস করলাম।
আমরা আশা করছি আগামী দিন থেকে নিয়মিতই আপনাদের ক্লাস উপহার দেবো ইনশাল্লাহ। আমরা আগামী দিন থেকে মানে নিয়মিত গণিত ক্লাসগুলো উপভোগ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।